হাসিনাতেই ভরসা করছে বাংলাদেশের নাগরিক, এমনটাই দেখা গেল ছাত্রলীগের থেকে কর্মসূচি। শেখ হাসিনা বাংলাদেশে ফিরেই নাকি একের পর এক ভয়ঙ্কর তাণ্ডব চালাচ্ছে তারা রাজপথের মধ্যে, এবং তাদেরকে কিন্তু সেনা প্রধান সহযোগিতা করে। আপনারা দেখতে পারবেন সর্বশেষ ডক্টর ইউনূসকে তারা কি করে। এদিকে লক্ষ লক্ষ কর্মী নিয়ে রাজপথে আওয়ামী লীগ, সবাই ডক্টর ইউনূসকে টার্গেট করে মাঠে নামে। সেনা প্রধানের একটি পদক্ষেপে তারা আরও সুযোগ পায় ডক্টর ইউনূসকে ক্ষতি করতে। কপাল খুলে শেখ হাসিনার, সব জায়গায় শুধু তারই নাম শোনা যাচ্ছে। শেখ হাসিনা বাংলাদেশের বাইরে রয়েছেন বেশ কয়েক মাস হয়ে গেল। বাংলাদেশের শাসনভার বর্তমানে রয়েছে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ওপর। এই পরিস্থিতিতে দেশে অবিলম্বে ব্লেজারটার এরকম গোসলাংটির মতন দৈরা খালি কইছে রাপ্পা রাপ্পা খেলা হবে, তো খেলা কিন্তু চলছে। 22-এর বিপরীতে কত কইছে এখনো সংখ্যা গইনা শেষ করা যায় নাই। একদিন পরেই কঠোর প্রতিশোধ নিয়েছে, রাপ্পা রাপ্পা খেলবো যতদিন ঝুঁকেঙ্গা নেই সালা। একটা বিষয় স্পষ্ট যে ডক্টর মোহাম্মদ ইউনূস হুট করে ওই 5 আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকে সাড়া দিয়ে ধীরে ধীরে সব বেরোতে শুরু করেছে পিল পিল করে আওয়ামী লীগ সমর্থক। চারিদিকে যেমন মিছিল হচ্ছে তেমন লিফলেট বিলি হচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস আওয়ামী লীগের আমলে যে সিম্প্যাথিরা পাইতেন, জাস্ট গেল এক মাসে এই সিম্প্যাথির জায়গাতে যেই শব্দগুলা আওয়ামী লীগ সরকার ব্যবহার করত, ঠিক একই শব্দের কাছাকাছি এখন অন্যান্য রাজনৈতিক দলগুলো ব্যবহার শুরু করছে। ওই দিন খুব বেশি দূরে না যে ডক্টর মোহাম্মদ ইউনূস যেই আওয়ামী লীগের বাইরে মানে বাকি জাতির কাছে যে ভালোবাসার জায়গাটা ছিলেন সেখান থেকে খুব দ্রুত পড়ে যাবেন, এমনকি পরিস্থিতি যদি বিগড়াই যায়। বাংলাদেশের সেনানিবাসে সুরক্ষিত নয় সেনাকর্তারা, এবং ইতিমধ্যেই বাংলাদেশ ক্যান্টনমেন্টে দুটি দলে বিভক্ত হয়েছে সেনানিবাস। সেখানে মূলত একটি দল দেখা যাচ্ছে জামাতপন্থী, অপরটি জামাত বিরোধী, এবং সম্প্রতি তারই মাঝে দেখা যাচ্ছে 5 জন সেনাকর্তার নিখোঁজের খবর উঠে এলো বাংলাদেশ ক্যান্টনমেন্টকে ঘিরে। আমাদের বাংলাদেশের প্রাণপ্রিয় বাহিনী সেনাবাহিনীতে সেনানিবাসে গুরুতর একটি ঘটনা ঘটতে যাচ্ছে, যেটা নাকি আমাদের বাংলাদেশের কোটি কোটি মানুষ আমরা বেমালুম, মানে আমরা কেউ কিছু জানতে পারতেছে না, কিন্তু তলে তলে এত কিছু হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। বাংলাদেশে যেই রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি হয়েছে তারই আলোকে কিছু চাঞ্চল্যকর তথ্য থাকছে আজকের এই নিউজটিতে, যার কিছু অংশবিশেষ ভিডিওর প্রথমেই শিরোনামে দেখেছেন। এইসব দেখে কিন্তু আপনারা অনেক কিছু বুঝতে পারছেন যে আজকের নিউজটা ঠিক কি নিয়ে হতে যাচ্ছে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, এইসব বিষয় পর্যালোচনা করে আমরা অনেক তথ্য পাই এবং ভিডিও পাই, সেইগুলোই কিন্তু আপনাদের সামনে এক এক করে ধারাবাহিকলি তুলে ধরবো। ভিডিওটা কিছুটা লং হবে কিন্তু অনেক তথ্য জানতে পারবেন, যেই নিউজগুলো বর্তমানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সারা বিশ্বের মধ্যে, এবং এরই মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট ক্লিপ রয়েছে, সেইগুলো আপনারা দেখে যাবেন যে সাধারণ মানুষরা কি আলোচনা করতেছে, সমালোচনা করতেছে, নেতাকর্মীরা কি বলতেছে। আসুন দর্শক, আমরা আর কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যাই। এইখানেই কিন্তু আপনারা সবকিছু দেখতে পারবেন। এই যে আসুন দেখে আসি। ডক্টর মোহাম্মদ ইউনূস আওয়ামী লীগের আমলে যেই সিম্প্যাথিরা পাইতেন, জাস্ট গেল এক মাসে এই সিম্প্যাথির জায়গাতে যেই শব্দগুলা আওয়ামী লীগ সরকার ব্যবহার করত, ঠিক একই শব্দের কাছাকাছি এখন অন্যান্য রাজনৈতিক দলগুলো ব্যবহার শুরু করছে। ওই দিন খুব বেশি দূরে না যে ডক্টর মোহাম্মদ ইউনূস যেই আওয়ামী লীগের বাইরে মানে বাকি জাতির কাছে যে ভালোবাসার জায়গাটা ছিলেন সেখান থেকে খুব দ্রুত পড়ে যাবেন, এমনকি পরিস্থিতি যদি বিগড়াই যায় নির্বাচন খুব দ্রুত দিতে হইতে পারে। আর এই সরকারের এক্সিট সিস্টেমটা খুবই প্যাথেটিক ওয়েতেও হইতে পারে। এখন মনে করতেছেন কেন, বুঝা হোক না বুঝা হোক, মাঝে মাঝে ডক্টর মোহাম্মদ ইউনূস অনেক কথা বলেন যেগুলোতে পেচকি লেগে যায়। যেমন মাস্টার মাইন্ড শব্দটা নিয়ে পেচকি লাগছে, ম্যাটিকুলাস প্ল্যান শব্দটা নিয়ে পেচকি লাগছে, এবার লাগছে কোনটা নিয়ে, ছাত্রদের রাজনৈতিক দল নিয়ে ফিনান্সিয়াল টাইমসে দেওয়া সাক্ষাৎকারের বেশ কিছু জিনিস আস্তে আস্তে প্রকাশিত হচ্ছে। এমনকি আমি নিজেও আশ্চর্য হচ্ছি যে ওনার মতন একজন বুঝের মানুষ ইন্টারন্যাশনাল মিডিয়াতে তিনি যখন এই বক্তব্য দিচ্ছেন, তাহলে তিনি কতটুকু নিরপেক্ষ একজন সরকার প্রধান হিসাবে। একজন ব্যক্তি হিসাবে আমি আপনি যে কোনো দলকে ভালোবাসতে পারি, যে কোনো কাউকে ভালোবাসতে পারি, আমার ভোটটা আমি দিতে পারি, কিন্তু যখন আমার হাতে ক্ষমতা আছে তো সেই ক্ষেত্রে আমাকে করতে হবে কি, নিরপেক্ষ থাকতে হবে। যেহেতু তিনি এই মুহূর্তে সরকার প্রধান, আরেকটা সুষ্ঠু নির্বাচনের জন্য পুরা জাতি 16 বছর অপেক্ষা করছে, তো এই যে অপেক্ষার পালার পরে যে নির্বাচন আসতে যাচ্ছে, সেই নির্বাচনে ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তরে কতটুকু নিরপেক্ষ। এখন তিনি যদি নিরপেক্ষই হন
ফিনান্সিয়াল টাইমসকে যে পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলছিলেন রাজনৈতিক দল করার বিষয়টাতে ছাত্ররা প্রথমে রাজি ছিল না, তিনি রাজি করাইছেন। জিল্লুর ভাই গতকালকে একটা প্রোগ্রাম করছে, এর আগেও আরেকজন সাংবাদিক এই কথাগুলো বলছিলেন, আমার কাছে একটু খটখটা লাগছিল, বাট কালকে শিওর হয়ে গেলাম। কি বক্তব্যরা? যে ছাত্রদেরকে তিনি বলছেন তোমরা একটা রাজনৈতিক দল করো, নির্বাচনে আসো। তো ছাত্ররা বলছে যে আমাদেরকে তো কেউ ভোট দিবে না, আমাদের কে চিনে পুরা বাংলাদেশের মধ্যে, ওইভাবে কি আমরা একটা সিটও তো পাবো না সংসদে যাওয়ার জন্য। তো তিনি বলতেছেন, এগুলো ওনার মুখের কথা, যে তোমাদেরকে সারা বাংলাদেশ চিনে, তোমরা আসো। এখন একটা জাতিকে তিনি ডাইকা আনতেছেন। ছাত্রদের প্রতি সবাই একটা সিম্প্যাথি মেন্টালিটি আছে, তাদেরকে পছন্দ করে ভালোবাসে, সেইটা আলাদা। ছাত্ররা ব্যক্তি ইচ্ছায় রাজনৈতিক দল করুক, সেইটা আলাদা। কিন্তু রাষ্ট্রের সর্বোচ্চ প্রধান যিনি, তিনি উৎসাহ দিচ্ছেন তোমরা নির্বাচনে আসো। তারা বলতেছে আমরা একটা সিট পাবো না, তিনি বলতেছেন পাবেন। তো বিএনপির জায়গা থেকে আজকে আমি এতক্ষণ যে কথাগুলো বলছি, আবার বিএনপির বক্তব্য কি, যে এটা হচ্ছে কিংস পার্টি। কিংস পার্টি মানে কি? যে রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় যে বাহিনীটা গঠিত হয় বা যে পার্টিটা, তো বিএনপিও ওয়ান্স আপন এ টাইম তারাও কিন্তু কিংস পার্টি ছিল। সো তারা কিংস পার্টিটা একটু ভালোই বোঝে। এখন ছাত্রদের যে পার্টিটা তৈরি হচ্ছে, এখানেও বেশ কিছু কৌশল অবলম্বন করা হচ্ছে বিএনপির দাবি। বিএনপির বক্তব্য যে এই দলটাকে গঠন করতে সরকার সম্পূর্ণ পৃষ্ঠপোষকতা করছে, রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করছে। যেমন সার্জিসরা বা হাসনাতরা যেখানে যাচ্ছে ফুল প্রোটেকশন পাচ্ছে। এই প্রোটেকশনটা কেন পাবে? তারা কি উপদেষ্টা? বিএনপির কিন্তু বক্তব্যের জায়গাগুলোতে আসতেছে, এমনকি অনেক জায়গায় তারা হাত দিচ্ছে। এটা কি তাদের রাইট আছে? তারা কি সরকারের কেউ? নাহিদ পারে, আসিফ পারে, সেটা আলাদা। এখন বিএনপি বলছে ছাত্ররা যদি নতুন রাজনৈতিক গঠন করে নিজেরা স্বাগত জানায়, কিন্তু সরকার থেকে যে দল গঠন করা হবে সেই দলকে দেশের মানুষ মেনে নেবে না, প্রয়োজনে রাজপথে নামবে। কয়েকদিন আগে মির্জা ফখরুল ইসলাম বলছিল যে আরেকটা 5ই আগস্ট হইতে পারে, আপনারা প্রস্তুত আছেন তো? এখন এই পেচকিগুলা কেন লাগছে? ডক্টর মোহাম্মদ ইউনূস যখন নিজের মুখ দিয়ে বলেন তিনি ছাত্রদেরকে উৎসাহিত করছেন একটা দল গঠন করার জন্য, তিনি বলছেন তরুণদের হাতে নেতৃত্ব দেওয়া উচিত, নয়তো কি হবে এই আন্দোলনের যে রেজাল্টটা, এইটা অন্যান্য শক্তিরা আগের মতন ব্যবহার করে ফেলবে, মানে দেশ আগের মতন হয়ে যাবে ফেসিবাদের যেই বা বাকি যে শক্তিরা আছে পুরানারা। তো এটা থেকে বোঝানো হয়েছে বাকি যে রাজনৈতিক দলগুলো, তিনি মনে করছেন ছাত্রদের হাতে দেশ নিরাপদ। কোনো কোনো অংশে অনেকেই মনে করছেন, আবার কেউ কেউ মনে করছেন যে না, ছাত্ররাও ক্ষমতার দিকেই ধাবিত হচ্ছে, তারাও মানে রাষ্ট্রীয় প্রটোকলের মধ্যে থেকেই অনেক কিছু করছে, যেটা বাকি যে ছাত্র নাম দিয়ে তারা আছে, তারা এখন কেউ ছাত্র না, সবাই পড়াশোনা ওভার করে ফেলছে, এখন তারা বিভিন্ন দায়িত্বে আছে। তো প্রকৃতপক্ষে যারা ছাত্র, সিদ্ধান্তগুলো তারা নিচ্ছে না, হাতে গোনা কয়েকজন, এরা এখন কেউ রানিং স্টুডেন্ট না, এরা স্টুডেন্ট লাইফ ওভার করে ফেলছে। আর ছাত্রদের রাজনৈতিক দল গঠনের যে সিদ্ধান্ত, সেটাও হাতে গোনা গুটি কয়েক 15-20 অথবা 50 জনের একটা টিম, তারাই এগুলা করছেন। মূল ছাত্ররা ক্যাম্পাসে ফিরে চলে গেছে, মাঠে কারা আছে যারা ছাত্র না, যারা সমন্বয়ক হিসেবে বা আরও বিভিন্ন নাগরিক কমিটি, আরও যে মানে জায়গাগুলো আছে যাদেরকে আমরা দেখতেছি টকশুটে, এরা হচ্ছে তারা। এখন বিএনপি বলতেছে যদি এরকম আসেন, এই সরকারের অধীনে নির্বাচন হবে না, মানব না, কারণ এই সরকার নিরপেক্ষ নির্বাচন দিতে পারবে না। এটা বিএনপি বলা লাগে কেন? ছোট্ট একটা বাচ্চাও এই কথাই বলবে। ডক্টর ইউনূস নিজে যে জিনিসটার উদ্যোক্তা, 1/11-এর সময় যে স্বপ্ন তার ভিতর ছিল, সেই স্বপ্নকে বাস্তবায়ন করার যে প্ল্যাটফর্ম তিনি পাইছেন, তিনি যখন এই স্বপ্নকে বাস্তবায়ন করবেন, তাহলে নির্বাচন হইলে এই সরকারের আন্ডারে, ডক্টর ইউনূসের আন্ডারে, সেই সরকার নিশিরাইতে সরকারের থেকে ভালো হবে, এটা অনেকে মানতে চাচ্ছে না। কারণ ডক্টর ইউনূস বাকি রাজনৈতিক দলগুলো সম্পর্কে নেগেটিভ ধারণা পোষণ করেন অন্তরে। তার কথার পডকাস্টে এটাই, জিল্লুর ভাইয়ের পুরোটা বক্তব্য শুনেন, উনি রেফারেন্স দিয়ে বলছিলেন কথাগুলো। এখন এই ধরনের বক্তব্য আমার কাছে মনে হচ্ছে ডক্টর ইউনূস নিজের পায়ে নিজে কুড়াল মারলেন। আওয়ামী লীগের যে বাকি মিশন ছিল ডক্টর ইউনূসকে অপমানিত করার, এটা মনে হয় আবার বিএনপি করে ফেলবে। মুখে মুখে সবাই বলে শ্রদ্ধেয় ট্রদ্ধেয়, খালি সময় হোক না, দেখবেন ভাষা চেঞ্জ হইতে সেকেন্ড লাগবে, সেকেন্ড। সবার মধ্যেই এখন একটা সন্দেহ ঢুকে গেছে যে ছাত্রদের এই রাজনৈতিক দল, এটা ডক্টর ইউনূসের ইন্ধন, তিনি পৃষ্ঠপোষকতাকারী,
আর রাষ্ট্রের সর্বোচ্চ দায়িত্বে থাকার কারণে হয়তো অনেক ধরনের ফেসিলিটিস দিচ্ছেন, এটা হয়তো আমরা বাহির থেকে বুঝছি না। বিএনপির এটা স্পষ্ট বক্তব্য। শেখ হাসিনার ডাকে সাড়া দিয়ে ধীরে ধীরে সব বেরোতে শুরু করেছে পিল করে আওয়ামী লীগ সমর্থক। চারিদিকে যেমন মিছিল হচ্ছে, তেমন লিফলেট বিলি হচ্ছে, মোটর বাইক র্যালি হচ্ছে। গোপালগঞ্জে তো বিরাট মোটর বাইক র্যালি বেরিয়েছে। এমনই যত এই র্যালি ফ্যালি বেরোবে না, মিছিল টিছিল বেরোবে, যতই লিফলেট বিলি হবে, তত আমাদের ইউনূস সাহেবের রক্তচাপ বাড়বে। রক্তচাপ কতটা বাড়বে সেটা তো নির্ভর করছে আগামী দিন কয়েক বাদে, যখন এগুলো সব প্রচার হবে ধীরে ধীরে। এই যে আমি ভিডিওটা করছি, এই ভিডিওটা চারিদিকে আপনারা প্রচার করুন, দেখান যে হ্যাঁ দলে দলে মানুষ বেরিয়ে আসছে। আর আমি একটা জিনিস আগেও বলেছিলাম, এখনো বলছি যে আপনারা যদি 1 লাখ মানুষ বেরোন, তাহলে দেখবেন 10 লাখ সাধারণ মানুষ বেরিয়েছে আপনাদের পাশে, আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটবেন। কারণ তারা বুঝে গিয়েছেন যে এই সরকার কি আর আওয়ামী লীগ সরকার কি ছিল, খারাপ ছিল, সেটা সবাই মানে খারাপ ছিল। এবার খারাপের থেকে বিশুদ্ধকরণ করে একেবারে একটা স্বচ্ছ আওয়ামী লীগ গঠন করে প্রধানমন্ত্রী তার কাজ করবেন, সেই আশাতে বুক বেঁধে আপনারা এই লড়াইয়ে সবাই একসঙ্গে যোগ দিন। এই যে যত আছে না আপনাদের এই ইউনূস মিয়া পিয়া যত আছে, যত 420 দল আছে, সব দেখবে ধীরে 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 পাত্তা কাটতে শুরু করবে, এক এক করে দেশ ছাড়া হবে। দেশ ছাড়া কঠিন হবে তাদের পক্ষে, কিন্তু চেষ্টার কসুর তারা করবে না। কারণ আওয়ামী লীগের লোকেদের তো অনেকেই হেল্প টেল্প করেছেন, করে তাদেরকে ভারতবর্ষে পাঠিয়ে দিয়েছেন বিভিন্ন বর্ডার পেরিয়ে, কিন্তু এদের ওপরে তো সবাই একেবারে খড়গহস্ত হয়ে রয়েছে, কোন সেক্টরকে এরা বাকি রাখেনি খেপাতে। তো কিভাবে মিছিলগুলো আর আপনার এই মোটর বাইক র্যালি হচ্ছে, বিলি হচ্ছে, এই সমস্ত আমি একটা ছোট ছোট ভিডিও এড করে লাগিয়ে দিচ্ছি, আপনারা একটু দেখুন। নেমে গেছি গোপালগঞ্জের, সারা দেশে যাওয়ার জন্য রেডি আমরা। গোপালগঞ্জ ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ নেমে গেছি আমরা রাজপথে শেখ হাসিনাকে উদ্ধার করার জন্য। সারা দেশ দেশে এই তাণ্ডব চলতেছে, আমরা একত্রে চলে যাবো সেই জায়গায়। আপনারা দেখেন লাখো লাখো মোটর সাইকেল, আজকে থেকেই শুরু হয়ে গেছে পুরোপুরি। বাংলার জনতা রাস্তায় নেমে গেছে। এবার চাপ যত বাড়বে তত আমাদের ইউনূস সাহেবের ঘাম ছুটতে লেগে যাবে। এখন ইউনূস সাহেবের মনে পড়ছে, আমি ব্রিটিশ গণমাধ্যমকে আগেই বলেছিলাম আমি এর সঙ্গে যুক্ত হতে চাই না। আপনাকে কি বেঁধে আনা হয়েছিল নাকি? আপনাকে কি এখানে বেঁধে রেখেছে? আপনি তো ক্ষমতার লোভ, তো আপনার তো এই বুড়ো বয়সেও তো প্রচুর। আপনার অর্থের লোভ আর ক্ষমতার লোভ আপনার তো প্রচুর আছে ইউনূস সাহেব। তো আপনার এই লোভের ফল তো আপনাকে পেতে হবে। এই যে যারা বেরোচ্ছে না আজকে, তারা যখন এই ছোঁয়াচে রোগের মতো, যখন দেখবেন এই জেলা থেকে ওই জেলা, ওই জেলা থেকে ওই জেলা, সবাই আস্তে আস্তে বেরিয়ে আসছে, সেদিনকে আপনি যমুনার পারে আর বেরোতে পারবেন না। ওই যমুনার ধারেই আপনাকে বসে থাকতে হবে। তারপর যমুনা থেকে বেরিয়ে পাবলিক আপনাকে, আপনি বেরোবেন না, পাবলিক আপনাকে টেনে হিঁচড়ে বার করে ওই যেমন আপনি লেলিয়ে দিয়েছিলেন না গণভবনের দিকে, আপনারই তো নির্দেশ হয়েছে। আপনার সরকারের আন্ডারে যখন হয়েছে এসব, তত ধরে নেবো যে আপনি করেছেন। তো আপনার নির্দেশে গণভবনে যে সমস্ত হামলা হয়েছিল, যে সমস্ত কুকীর্তিগুলো হয়েছিল,
এবার দেখবেন আপনার ওই সমস্ত যেগুলো ইউজ করেন না, আটকাতে পারেন না তো, ওই সমস্ত সাইজ দেখাবে। দেখো এই সাইজের এইটা পড়তেন, ওই সাইজের ওইটা পড়তেন, আপনার কুর্তা নিয়ে পাঞ্জাবি নিয়ে সব সমস্ত ওইখানে ফগরামি করবে, এই সমস্ত হবে। এই দিনগুলো আপনাকে দেখতে হবে। আপনার এখনো কিছু হয়নি, আর আপনার এই সঙ্গীর সাথে যেগুলো আছে না, নষ্ট উপদেষ্টা যারা আছে, আর তারপর আপনার উপদেষ্টা মন্ডলী, তাদের মধ্যে সর্বোত্তম হচ্ছে তিনি হচ্ছেন আমাদের প্রেস সচিব। আপনার এত অসভ্য এবং এত ইতর সাংবাদিক আমি আমার লাইফে তো দেখিনি দাদা। এই 30 বছর ধরে আমি এই লাইনে রয়েছি, নানান দেশে সাংবাদিকের সঙ্গে আমার আলাপ হয়েছে এবং নানান দেশে আমি ঘুরেছি, কিন্তু এরকম ছেঁচড় এবং অর্থলোভী একটা ছবি পোস্ট করেছে এই মানুষটা। অমর 21 বইমেলায় স্থান পেয়েছে শেখ হাসিনার ডাস্টবিন। প্রধান উপদেষ্টা প্রেস সচিব সেইখানে কি করছে, ময়লা ফেলছে। ওই ময়লা তোমার মতো না, ওই ময়লা তোমার গা থেকে সমস্ত তোলা হবে। তুমি ভাগবে কোথায়? তুমি যেখানে ভাগবে আমি খবর পেয়ে যাবো, আমি এখানে খবর দিয়ে দেবো। অন্তত ওই খবরটা তো আমি পাবো যে তুমি ভাগবে কোথায়। এএফপি কেন, এএফপি ডিডব্লিউ কোথাও তুমি জায়গা পাবে না। তুমি যা কীর্তি করে রেখেছো তোমার বাকি জীবন, তোমাকে কিন্তু এই যে টাকা কামাচ্ছ, এখন অনেক টাকা কামাচ্ছ, এই টাকাগুলো রেখে দাও। কারণ তুমি কবরে যাওয়ার পর তোমার এই যে আত্মীয় স্বজন, তারা তো সমস্ত টাকাগুলো খেয়ে বাঁচতে হবে তো। কারণ তোমার তো অবস্থা খুব খারাপ হবে ভাই। তুমি যে ছেঁচড়ামিটা তুমি করেছো আর যে বদমাইশিটা তুমি করে যাচ্ছ এই দেশের মানুষের সাথে, এইটা কিন্তু দেশের মানুষ ভুলবে না। শেখ হাসিনা প্রধানমন্ত্রী, তার নোকের একটা কণার যোগ্য তুমি নাও। শোনো 420 সাংবাদিক, তুমি শেখ হাসিনার নোকের একটা কণার যোগ্য নাও। তুমি তার একটা ওয়েস্ট পেপার ডাস্টবিন করেছো, সেখানে তুমি ময়লা ফেলে হাত মুছে তুমি একটা ন্যাপকিন পেয়েছো, সেটা আবার গর্ব করে তুমি আবার ছবি তুলছো, ছবি তুলে আবার পোস্ট করছো। তোমার একদম মানে সাহসের তো কোনো তুলনা নেই। তুমি হচ্ছে ইউনূসের বাবা ডক্টর ইউনূস। কি ডক্টর ইউনূসকে তুমি 4 গুণ শিখিয়ে দেবে? তোমার যা অবস্থা দেখছি আমি, তোমার এত অধঃপতন হবে, একজন সাংবাদিকের এত অধঃপতন হয়। আমার নিজেকে এখন সাংবাদিক বলা এখন আমার মনে হয় এটা একটা গালি হয়ে গেছে। আমি আজকে থেকে প্রতিজ্ঞা করলাম, আজকে থেকে আমি নিজেকে আর সাংবাদিক বলে পরিচয় দেবো না। কারণ তোমাকে দেখে লোকে যখন গালি দেবে না, তখন ওই গালিটা আমার লাগবে। তাই আজকে থেকে আমি প্রতিজ্ঞা করলাম যে আমি নিজেকে আর সাংবাদিক বলে মানে অন্তত ভিডিওতে প্রচার তো করবোই না। যা গেছে গেছে, আর নতুন করে কোনোদিনও বলবো না তোমার জন্য। কারণ তুমি সাংবাদিকতাকে একটা গালিতে পরিণত করে দিয়েছো। এখন এই আওয়ামী লীগ তারা ধীরে ধীরে জাগছে, তারা 4 দিক দিয়ে এগিয়ে আসছে। এগিয়ে এসে তারা একদিন 15 দিনের মধ্যে তারা দেখবে কেমন একেবারে ঝড় হয়ে একেবারে আছড়ে পড়বে বাংলাদেশের বুকে। 5.5 কোটি কি 6 কোটি হচ্ছে সমর্থক, তাদের পেছনে তোমরা 50,000 কি ওই 40,000 ছেঁচড়া তোমাদের উপদেষ্টা, তোমরা গিয়ে তাদের সঙ্গে পাঙ্গা নিচ্ছ ভাই। এরা যখন মাঠে নামবে তোমাদের এক একটা শার্টের বোতামও মানে তাদের হাতে ঠেকবে না, শার্টের টুকরো সুতোগুলোও তাদের হাতে ঠেকবে না। যদি 5.5 কোটি নামতে হবে না, যদি 50 লক্ষ নামে কি 5 লক্ষ নামে, 5 লক্ষ নামলে তো 50 লক্ষ তো জনতা নামবে। আর আওয়ামী লীগ কি পেটাবে? জনতা তোমাদের পিটিয়ে শেষ করে দেবে। আর এই যে পুলিশ যেগুলো আছে না, এখন যারা খুব রই মাতানি করছে, এই যে পুলিশ যত আছে সেইগুলো এবার একদল তো মার খেয়েছে, মরেছে,
তারা আওয়ামী লীগের জন্য মরেছে। এবার আরেক দল মরবে হচ্ছে এই তোমাদের সাপোর্ট করতে গিয়ে। এক পুলিশ কমিশনার আছে, তার খবরটা আমি কালকে করব। তিনি আবার বলছেন নাকি টেলিফোনে যত আওয়ামী লীগ কর্মী আছে আগে পিটাবি, আগে পিটায় তারপরে তো আত্মরা কইরা থানায় নিয়ে আইবি। তাহলে তোর অবস্থা কি হইব একবার চিন্তা কইরা দেখ, তোর অবস্থা কি হইব সেটা আমি কাল ভিডিও করব। তখন তোমার কাপড় জামা খুলবো ভাই। এসপি সাহেব, কমিশনার সাহেব, তোমার যত আছে টেলিফোনিক কথাবার্তা সব আমার কাছে আছে। তুমি কোথায় লুকিয়ে পালাবে? তোমাদের পালানোর জায়গা নেই। ভারতবর্ষ তো তোমাদের জায়গা দেবে না। আর বর্ডার সিকিউরিটি গার্ডকে বলে দেওয়া আছে এলেই পরে এখন তো শুট অ্যান্ড সাইট অর্ডার হয়ে গিয়েছে। এখন তো এসওপি জারি হয়ে গেছে, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর। এতদিন সেটা লিখিত ছিল না, পেলেট ফেলে ছুটতো। এখন দেখলে ধাই একেবারে চলো ওপারই শেষ, আমাদের এপার আর রাস্তা হবে না। নোম্যান্স ল্যান্ডের বাদলি করে শেষ, তোমরা আর ফিরতে পারবে না। তো যাই হোক, আওয়ামী লীগ কর্মী আপনাদের বলছি, আপনারা একদম তৈরি হয়ে 15 দিনের মধ্যে ধীরে ধীরে একত্র হন। একত্র হয়ে ঢাকার বুকে ঝড় তুলে দিন। এই ঝড় যেন একদম দিল্লির বুকে এসে পৌঁছায়। অনেকদিন আগে আমি বলেছিলাম, আজকে আবার বলছি, এমন ঝড় তুলুন দিল্লি যেন কেঁপে যায়। আপনার নেত্রীর কাছে যেন বার্তা পৌঁছে যায়, হ্যাঁ পুরো বাংলাদেশ তার জন্য তৈরি হয়ে আছে, এবার ফেরার জন্য তৈরি হন। উনি যেন নিচে নিজে ফিরতে পারেন এবং লাখে লাখে মানুষ আপনারা যাতে ঢাকা বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে পারেন, সেই দিনের জন্য আপনারা তৈরি হন। আপনারা এগিয়ে যান, ভারতবর্ষ আপনাদের সঙ্গে আছে। বাকি যা হবে সে তো 14-15 তারিখের পর যা হওয়ার হবে সে তো আমি আপনাদের বলবোই। কিন্তু আপনারা নিজেরা যা করছেন সেটাই সব থেকে বড় ব্যাপার। নিজের জিনিসটা নিজেকে বুঝে নিতে হবে, বাইরের লোক কেউ কিছু বড় সাহায্য করতে পারে না। আপনার পরিবারের ব্যাপার, আপনার পরিবারের মধ্যেই আপনাকেই সেটেল করতে হবে। আপনাদের আওয়ামী লীগের ব্যাপার, আপনাদের আওয়ামী লীগ সব একসঙ্গে বসে, ছোট বড় মাঝারি যত নেতা আছে সব একসঙ্গে বসে, ওই 2 নম্বর গুলোকে বাদ দিয়ে সমস্ত বসে আপনারা নিজেরা ঠিক করে আপনারা এমন ঝড় তুলে বাংলাদেশের বুকে আনুন যাতে দিল্লিতে প্রধানমন্ত্রীর কাছে খবর পৌঁছে যায়। আশা করবো খুব শিগগিরই সেদিন আমি দেখতে পাবো, আর তবে আমার স্বপ্ন পূরণ হবে। তার আগে আমি আর থামবো না। অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ আমাদের প্রধান উপদেষ্টার বিরোধিতা করেছেন এবং কিছু অপ্রিয় সত্য উচ্চারণ করেছেন। এর জন্য কি তাকে পদত্যাগ করতে হবে? এমন কোনো ঘটনা হতে পারে, হলেও অস্বাভাবিক কিছু হবে না বলে মনে করি। বিবিসির পক্ষ থেকে তার একটি ইন্টারভিউ করা হয়েছে যেখানে তিনি বেশ অপ্রিয় সত্যগুলো উচ্চারণ করেছেন, অথচ ঠিক তার উল্টো কথাই বলেছিলেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিবিসির সবচেয়ে বড় প্রশ্নটি ছিল যে মূল্যস্ফীতি কেন সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না। অর্থ উপদেষ্টা বলেছেন, নির্বাচিত সরকার না আসা পর্যন্ত এটির সমাধান পুরোপুরি কঠিন। অর্থাৎ নির্বাচিত সরকার না এলে যে আরো অনেক কিছুই কঠিন হবে, এইভাবে দেশ চলতে পারে না, প্রকারান্তরে তার কথার মধ্যে দিয়ে উঠে এসেছে। এবং তিনি মূল্যস্ফীতির পেছনের সবচেয়ে বড় কারণ হিসেবে যেটিকে চিহ্নিত করেছেন সেটা হচ্ছে চাঁদাবাজি। তিনি বলছেন যে আগে যারা চাঁদাবাজি করত তাদের পাশাপাশি রাজনীতিতে যারা জায়গা দখলের চেষ্টায় আছে তাদের লোকজন চাঁদাবাজি করছে এবং স্থানীয় পর্যায়ের অন্যান্য চাঁদাবাজরাও সক্রিয় রয়েছে। তিনি এর মধ্যে আরো অনেক বিষয় নিয়ে এসেছেন যে সরকারের যেসব জায়গা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। তিনি বলছেন যে অর্থনৈতিক খাতে অনেক ক্ষত ছিল, সমস্যাগুলো বহু ধরনের। ব্যাংকিং খাতে যে অনিয়ম, পৃথিবীর কোনো দেশে ব্যাংকিং খাতে এরকম দুরবস্থা হয়নি, সত্য কথা। অর্থ চুরি হলো, অসংখ্য ঋণ খেলাপি, দুর্নীতি, অর্থ পাচার, ব্যাংকিং নিয়ম নীতি ভাঙা ইত্যাদি ইত্যাদি অনেক কিছু হয়েছে, আমরা এগুলোর সঙ্গে একমত পোষণ করি। কিন্তু পরবর্তীতে যখন প্রশ্ন করা হচ্ছে, গত 6 মাসে একটি বড় ইস্যু বারবার সামনে এসেছে, উচ্চ মূল্যস্ফীতি। গত 3 মাসে মূল্যস্ফীতি 10 থেকে 11% মধ্যে রয়েছে। আপনারা নিয়ন্ত্রণে আনতে পারছেন না কেন? তিনি বলছেন যে এগুলো আমরা কি বলা যায়, এটাকে লিগেসি আকারে পেয়েছি, এটা লেগাসি প্রবলেম। গত 2-3 বছর ধরে মূল্যস্ফীতির এইরকম অবস্থা হয়নি। তার উত্তরে তিনি বলছেন, there are lot of money printed, lot of money floating around the big mega projects। মানে তিনি যেগুলো বলতে চেয়েছেন যে
টাকা ছাপানো হয়েছে বেশি মাত্রায়। তিনি বলছেন যে যে টাকা পাচার হয়েছে, বড় বড় প্রকল্প হাতে নেওয়া হয়েছে, এই বড় প্রকল্পের কারণে রিটার্নগুলো খুব দ্রুত আসে না, ধীরে ধীরে আসে। এসব কারণে অনেক কিছু তে প্রভাব পড়েছে। পরবর্তী তিনি বলছেন যে এর ফলে মূল্যস্ফীতি আমরা একেবারে নিয়ন্ত্রণ করতে পারিনি, তা না, কিছুটা কাজ করছে। এখন সবকিছু পিছনে তিনি চাঁদাবাজি বিষয়টিকে উল্লেখ করেছেন এবং খুব স্পষ্ট ভাষায় বলেছেন, যেটি বিএনপি জামাতকেও অস্বীকার করছে না। তিনি একেবারে মোটামুটি শব্দগুলো উচ্চারণ ছাড়াই স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন যে চারিদিকে যেভাবে চাঁদাবাজি হচ্ছে, তিনটি গ্রুপ এখন চাঁদাবাজি করছে। একটা হচ্ছে আগে যারা চাঁদাবাজি করতো আওয়ামী লীগ সরকারের সময়, তারা যেমন রয়েছে, এর সঙ্গে আওয়ামী লীগ এসেছে, এর মধ্যে জামাত এসেছে। অর্থাৎ তিনি একটু পরোক্ষভাবে বলছেন যে যারা এখন পলিটিক্যালি ইমার্জিং, যারা এখন মোটামুটি সরকারে না থেকেও ক্ষমতার চর্চা করছে, মাঠ পর্যায়ে আছে, তারা চাঁদাবাজি করছে এবং স্থানীয় জনগণ করছে। এগুলো নিয়ন্ত্রণ করা আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে পড়েছে। একটা এক্সাম্পল দিই, আমি শ্রীলঙ্কার এক্সাম্পল দেওয়ার পরে প্রধান উপদেষ্টার সঙ্গে কি ধরনের মতবিরোধ তিনি করেছেন আমি সেটাতে আসছি। শ্রীলঙ্কাতে আমরা জানি যে গত 2 থেকে আড়াই বছর আগে, মাত্র 2022 সালের মাঝামাঝি এসে কি পরিমাণ অর্থনৈতিক তীব্র সংকটে পড়লো, যার কারণে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীকে পালাতে হয়েছিল শেখ হাসিনার মতন। মুদ্রাস্ফীতি বা মূল্যস্ফীতি 69.8% উঠে গিয়েছিল এবং পণ্যের ভয়ঙ্কর সংকট দেখা দিয়েছিল আমদানি করতে না পারার কারণে, আমদানি খরচ না থাকার কারণে। সেই শ্রীলঙ্কা মাত্র 2 থেকে আড়াই বছরে কিভাবে ঘুরে দাঁড়ালো, বারবার এক্সাম্পলটা আমাদের সামনে আসে। এখন শ্রীলঙ্কাতে 65 বছরের মধ্যে মূল্য হ্রাস, 65 বছরের মধ্যে, এবং এবছর সেখানকার মূল্যস্ফীতি হবে 5%, যেখানে 69.8% ছিল। এবং প্রেসিডেন্ট অনুরাগ কুমার দিশানায়েক, যিনি নতুন নির্বাচিত হয়েছেন প্রেসিডেন্ট হিসেবে, তিনিও শক্ত হাতে হাল ধরেছেন। এর আগে তো অন্তর্বর্তীকালীন সরকার ছিল, সেখানেই তো মূল্যস্ফীতি কমে এসেছে। এখনো তো আমাদের এখানে অন্তর্বর্তীকালীন সরকার, তারা কেন পারছে না? এই কারণে কমিটমেন্টের অভাব, জোরের অভাব, শক্তির অভাব। কাকে খুশি রাখবে, কাকে খুশি রাখবে না, তারা সে চেষ্টাতেই আছে। এটা তো স্পষ্ট। আওয়ামী লীগের কিছু চাঁদাবাজি এখন রয়েছে, সেগুলো এখন নস্যি। তার জায়গায় বিএনপি জামাত সমান হারে চাঁদাবাজি করছে। বিএনপি থেকে কাউকে বহিষ্কার করা হচ্ছে, কাজের কাজ কিছু হচ্ছে না। বিএনপি আবার খুব শক্ত হাতে এগুলো হ্যান্ডেল করতে পারছে না, সামনে নির্বাচন, সবাইকে দরকার। এগুলো তো অপ্রিয় সত্য। আমাদের প্রধান উপদেষ্টা গত কয়েকদিন আগে একটি সাক্ষাৎকারে বলেছেন, চাঁদাবাজি কোথায় হচ্ছে আমরা দেখতে পাই না, সরকারের চোখ এত পরিষ্কার না। এই যে বোকা শোকা কথা বলেন, সহজ সরল কথা বলেন, অনেকে বাহাবা দিয়েছেন, আহা সুন্দর কথা বলেছেন। সুন্দর কথা তিনি বলেন না, তার মধ্যে কমিটমেন্টের অভাব। যে কথাগুলো অর্থ উপদেষ্টা বলেছেন, চাঁদাবাজির কথা স্বীকার করেছেন, সেই কথাটি প্রধান উপদেষ্টা বলতে পারেননি, অথবা তিনি লুকিয়ে গেছেন, হাইড করে গেছেন, অথবা তিনি আসলেই জানেন না। তাহলে এই প্রধান উপদেষ্টাকে দিয়ে আমরা কি করব? অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ কিছু অপ্রিয় কথা আরো সাথে উচ্চারণ করলেন। তিনি বললেন যে নির্বাচিত সরকার না আসা পর্যন্ত এই কঠিন সমস্যার সমাধান পুরোপুরি করা যাবে না। এই বিষয়টিও যদি সরকারের নীতি নির্ধারকরা সবাই বুঝতেন, নির্বাচন দিতেও এত গড়িমসে করতেন না। তাদের রাজনৈতিক উচ্চাভিলাষ রয়েছে কারো, আমি বলবো সবার না, কারো। সরকারের কোনো উপদেষ্টার বক্তব্য শুনলে, আমি ছাত্র 3 উপদেষ্টার কথা বাদ দিলাম, আরো কয়েকজন রয়েছে, তার মধ্যে একজন বন পরিবেশ জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দ রেজাউল হাসান, কিংবা ডক্টর আসিফ নজরুল আইন উপদেষ্টা, এরকম কয়েকজন উপদেষ্টা রয়েছে। মনে হচ্ছে তারা নিজেরাই একটা দল করেছে, একটি রাজনৈতিক সরকার। অন্য দল কি বললো তাদের কাছে কিছু যায় আসে না, তারা নিজেরা নিজেদের মতো করে বলে যাচ্ছে। অতএব সমস্যা ভয়ঙ্কর হচ্ছে, গভীর হচ্ছে। এই সমস্যা সরকার কিভাবে তাল দিবে সেটি অনেক বড় প্রশ্ন হলেও উত্তর মোটামুটি আমরা জানি। একেবারে হসপাস বাঁধিয়ে দিবে, সামাল দিতে পারবে না। বাস্তবতা এটি মনে হচ্ছে খুব গাইজ, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটগুলো নিয়ে অনেক রকম কথা কিন্তু বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এবং সেইগুলার কিছু অংশবিশেষ আপনাদেরকে দেখিয়েছি এবং অনেক কিছুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। দর্শক শ্রোতা, এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে
যে তারা যে এইসব কথাগুলো বলতেছে, এইসব ঘটনাগুলো যে দেশের মধ্যে হচ্ছে, এই পরিস্থিতির মানে মধ্যে পড়ে বাংলাদেশটা ঠিক কোন দিকে যাচ্ছে। দর্শক শ্রোতা, আমাদের দেশের মধ্যে অনেকেই কিন্তু ভালো কাজ করার জন্য আসে, তাদেরকে সাধারণ মানুষরা মানে বিপক্ষ কথা বলে। বাংলাদেশটা আসলে ঠিক এমনই, ভালো মানুষের কদর কেউ দিতে জানে না। গাইজ, এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি, এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। আমি আবারও বলতেছি, এতক্ষণ যা কিছু দেখেছেন সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে নিয়ে এসেছি এবং আপনাদের সামনে তুলে ধরেছি। দর্শক শ্রোতা, এই ভিডিও সর্বশেষে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।